দেশের জন্য রেমিটেন্স পাঠাইলাম 8.5 বছর, এই দেশ আমার ছেলে ডেড বডি উপর দিছে। তারা গেছে শুধু আবু সাইদের বাসাত, বাংলাদেশে শুধু আবু সাইদ একজন মারা যায়নি, আবু সাইদের মতো হাজারো সন্তান মারা গেছে। আমার মার ঘরে আঁটু সমেত পানি। শর্মের কথা বললে এখন কি বলবো, আমার মারা আমি স্কুলে রেখে আসছি, আমার ছেলের লাশটা মনে আমি দেখতে পারবো না। শহীদ জিসানের বাবা, জিসানকে সে কথাটা আপনাকে মনে করিয়ে দিই। তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন যখন ইন্টারনেট শাটডাউন ছিল সারা দেশে, তখন পুলিশের গুলির মুখে শহীদ হয়েছিলেন। তিনি সেই ছাত্র জনতার যে আন্দোলন সেখানে পানি বিলোচ্ছিলেন। এবং সবচেয়ে মর্মাহত আমি যেটাতে হয়েছি সেটি হচ্ছে তিনি মারা যাবার 1 সপ্তাহের পরেই তার স্ত্রী মারা যায়, আত্মহত্যা করেন। এবং আমার সঙ্গে যে অতিথি আজকে স্টুডিওতে হাজির হয়েছেন তিনি দক্ষিণ সুদানে রয়েছেন আজকে 8 বছর যাবত। তিনি সেখান থেকে তার পুত্রের মরদেহের খবর পেয়ে তিনি দেশে ফিরে আসেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবুল সর্দার। আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী, দক্ষিণ সুদানে আজকে আমি 8 বছর থাকি, 8.5 বছরের মতো। তো গত 20শে জুলাই আপনারা জানেন বাংলাদেশে এই গত পেশিবাদী সরকার শেখ হাসিনা উনি পুরা বাংলাদেশের যে ইন্টারনেট বন্ধ করে দিছে, এমনকি ডাইরেক্ট ফোন দিয়েও আমি একটু জানতে চাইবো, জি আপনি কি জানতেন যে দেশে তখন ইন্টারনেট বন্ধ? আমি যোগাযোগ করছিলেন নিশ্চয় বারবার আপনার পরিবারের সঙ্গে? 4 দিন, আমার ছেলে মারা যাওয়ার 4 দিন আগে আমি যোগাযোগ করছি আমার ওয়াইফের সাথে, আর আমার ছেলের বউর সাথে, ছেলের সাথেও কথা বলছি বাবা গ্যাম জামার মধ্যে তুমি সাবধানে থাকো, এই করো। ওইটাই আমার লাস্ট কথা ফ্যামিলির সাথে। তো 4 দিন ধরে আপনি কি জানতেন যে আপনার সন্তান কোটা সংস্কার আন্দোলনে অংশ নিচ্ছে বা সেখানে পানি বিলোচ্ছে বা? ওইটা বলছে, তো বলার পরে আমি একটু সাবধান করছি, বাবা তুমি তো যাচ্ছ, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। বলতেছে বাবা আমি দেশের জন্য যদি শহীদ হয়ে যাই, আমি দেশের জন্য শহীদ হইলে আমি শহীদ দিয়ে মৃত্যুবরণ করবো, তুমি শহীদের বাবা হইবা। তা আমি বলছি এরকম পাগলামি করো না, তুমি যেটাই করো সাবধানে থাকো। তা আসলে ছেলে তো ইয়ং জেনারেশন, 20 বছর তার বয়স, 20 বছর 4-5 মাস। তো সে আসলে তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে গেছে, সে তো আর ঘরে বসে থাকতে পারে না। তো সে আন্দোলনে গেছে, যে পানি টানি বিতরণ 3 দিন ধরে কন্টিনিউ সে পানি টানি বিতরণ করছে। লাস্ট দিন যে 20 তারিখ, ওই 20 তারিখে উনি পানি নিয়ে আসছে, আপনার এই ফিল্টার পানির বোতল ওগুলো 10টা পানি নিয়ে আসছে, 7টা পানি অলরেডি শেষ হয়েছে, আর 3টা পানি শেষ হবো। পুলিশ ওই টাইমে 10-12টা পুলিশের গাড়ি এসে এরো পাতালি গুলি করা শুরু করছে। তো আপনারা বিভিন্ন নিউজে মনে দেখছেন ওই এলাকা বিভিন্ন বিল্ডিং এর গ্লাসে, খাম্বায়, ওয়ালে গুলি লেগছে। তো আমার ছেলেটা যে আশ্রয় নিছে একটা খাম্বার দোকানের সামনে, খাম্বার সাইডে, খাম্বার সাথে এইভাবে। তো ওইখানে পুলিশ এমন নির্মমভাবে গুলি করছে, কুকুরের গায়ে পর্যন্ত গুলি লেগছে। তো আমার ছেলেটা বাঁচার জন্য খাম্বার এখানে দাঁড়াইছে, দাঁড়া থেকে মানে 30 সেকেন্ডের মতো গোলাগুলিটা বদ্ধ ছিল। সে আবার এমনি উকি মেরে দেখতেছিল গোলাগুলি বদ্ধ হয়েছে কিনা। ওই নিজে ওইখান থেকে বের হয়ে তারপর বাসায় যাবে নিরাপদ আশ্রয় নিছে আর কি, একটা দোকানের সামনে যেয়ে নিরাপদ একটা খাম্বার সামনে দাঁড়িয়ে নিরাপদ আশ্রয় নিছে। কিন্তু পুলিশ ওইখানে ক্ষান্ত হয়নি, তাকে ওইখানে নির্মমভাবে পুলিশ গুলি করে এইভাবে মাথাটা বের করছে, গুলিটা এদিক দিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে গেছে। তো আমার একমাত্র সন্তান নিয়ে গেছে। আমি তো বিদেশে নেটওয়ার্ক পুরো ব্যবস্থা বদ্ধ করে দিছে। আমি না, যারা প্রবাসী ছিলাম আমরা প্রত্যেকটা লোক চিন্তিত ছিলাম ফ্যামিলির জন্য, সবার জন্য। তো এর মধ্যে মনে করেন সারাদিন ওই গুলি লাগছে সন্ধ্যা 6টা বাংলাদেশের, আমার ওইখানে বাজ হইলো বেলা 2টার পর থেকে আমার ভিতরে কেমন জানি ছটপট করে। কিন্তু আমার ফোন দিছে 2টার পরে, একটা ফোন দিছে আমার মেয়ে, আমি কথা কিচ্ছু বুঝি নাই, ডাইরেক্ট ফোন দিছে। ডাইরেক্ট ফোনে মনে হয় 80 টাকা 75 টাকা মিনিট কাটায়। কয়েকবারে ফোন দিছি, কিচ্ছু বোঝা যায় না। আমি আবার টাকা ঢুকে ডাইরেক্ট ফোন দিছি, কিচ্ছু বোঝা যায় না। এই পেশিবাদী হাসিনা পুরো নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ করে রাখছে। পরে মনে করেন আপনার রাইতের বাংলাদেশ টাইম 10টা, আমার ওইখানের টাইম 6টা। আমি খুব ছটফট করতেছি, একবার এই জন্য যাই, একবার এখানে যাই, একজন ওইখানে বলি আমার যে বাবা একটা মেসেজের পাঠাইতে পারে এই ব্যবস্থা করে। তো আমার ম্যানেজারের বলতেছি, ওরা তো অনেক শিক্ষিত, ওর কাছে কোনো রাস্তা আছে কিনা। তারা বলতেছে বাউল ভাই মেসেজ যাচ্ছে না। পরে এক পর্যায়ে সন্ধ্যা ঠিক আমার ওইখানে 6টা, বাংলাদেশ টাইম 10টা, ওই টাইমে আমি 15 হইতে 16 সেকেন্ড খালি কোনো মতে শুনছি আমার ছেলে মানে আমার ওয়াইফে কাঁদতেছে আর বলতেছে জিসানের মাথায় গুলি লাগছে, জিসান ঢাকা মেডিকেলে মারা গেছে। এত বাংলাদেশ টাইম 6টা মারা গেছে, আমি শুনছি বাংলাদেশ টাইম রাত 10টা। শোনার পরে আমি তো ওইখানে আমার মোবাইল টোবাইল ফেলে আমি অজ্ঞান হয়ে গেছি। পরে যেভাবে হোক আমি একটা ওইখানে সপ্তাহ বা 2 দিন ফ্লাইট, আমি যেখানে থাকি বাংলাদেশে আসার জন্য 7 2 দিন ফ্লাইট। পরে যাক শনিবার দিন ঘটনা,
ঠিক রোববার এটা টিকিট আমি পাইছি, যেভাবে হোক ইমার্জেন্সি একটা টিকিট করছি $800। $800 বাংলাদেশের পরে লাখখানিক টাকার কাছাকাছি, 1 লাখ টাকাই ধরেন। টিকিট করে আমি যেভাবে আসছি, আসার পরে ভোগান্তির এখানে শেষ নাই। আমি যখন দুবাই আসছি, দুবাই এসে দেখি ঢাকা ফ্লাইট ইস ক্যান্সেল। ওই টাইমে তো আমি আরো ঘরে ঘরে কাঁদতেছি, আমার ছেলের লাশটা মনে আমি দেখতে পারবো না। পরে যাক, অনেক মানুষ আমাকে সান্ত্বনা দিছে, ভাই আল্লাহরা ডাকেন, ই করছে। আমি তো ঘরে ঘরে খালি কাঁদতেছি, খাওয়া নাই দাওয়া নাই, অনেকে ফ্লাইট ডিলে হয়েছে, খাবার দিতেছে, অনেকে খাবার খাইতেছে, আমার তো কিচ্ছু যায় না, আমার একটাই ছেলে। লাস্ট পর্যন্ত সারা রাত এভাবে গেছে। দুবাই টাইম সকাল 8:50, আমি বাংলাদেশে নামার কথা ছিল সকাল 7টা। ওই আসা আমি আসছি বাংলাদেশে বিকাল 4টা বাজে। আইসে একটা সিএনজি, ওই সময় ফ্যামিলির কেউ যাইতে পারে না, রোড পুরা কার্ফু, পুলিশ, মানুষ বেরোতে পারে না। আমি যেভাবে আসছি, আইসে এয়ারপোর্টে কান্দাকাটি করে একটা সিএনজি নিছি, নিয়ে আমি আসছি। 3-4 জায়গা আমার আটকাইছি, আমি পাসপোর্ট দেখাইছি, দেখে আমি আসছি। আইসে আমার ছেলের লাশ পাইছি, ফ্রিজে রাখছে। আমার ছেলেকে দেখার পর তো আমি অজ্ঞান হয়ে গেছি, আমার একটাই ছেলে। পরে যাক, ছেলের মাটি টাটি দিলাম, মাটি দিয়েও এর ভোগান্তি শেষ হয় না। যাত্রাবাড়ি থানা পুলিশ, বিভিন্ন থানা পুলিশে ডিস্টার্ব করছে। 3 দিন আমরা বাড়ির বাইরে পর্যন্ত পলাইছিলাম, পুলিশ ডিস্টার্ব করছে। আমার মেয়ের জামাই, বড় মেয়েটারে বিয়ে দিছে, বড় মেয়েটা আলেমা পাস করছে, বড় মেয়ের জামাই আলেম। তো 2 মেয়ে জি, একটাই ছেলে আমার, 2টা মেয়ে, একটা ছেলে। বড় মেয়েটারে বিয়ে দিছে, ছোট মেয়েটা এইটে পড়ে, ক্লাস 8-এ পড়ে। যাক, পরে আমরা 3 দিন বাড়ির বাইরে বাইরে পলাইছিলাম, পুলিশের ডরে, র্যাব পুলিশ ওদের ডরে। তো এরপরে আমি একটু স্বাভাবিক না হইতে হইতে 1 সপ্তাহ পরে ঠিক আপনাদের এক সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির, উনি আমার একটা সাক্ষাৎকার নিব। ওই টাইমে ঠিক আমার ওয়াইফ খুব অসুস্থ, আমার ছেলের বোর্ডারে এই মেয়ের বাপের বাড়িতে দিয়ে গেছে, বলছে তুমি থাকো, আমি ডাক্তারের কাছে তাইসে তোমার নিয়ে যাবো। পরে মেয়ে ঘরে গেছে, ঘরে যেয়ে মনে করেন ওর মৃত্যুটা সহ্য করতে পারে না, মানে মেনে নিতে, ওরা এই লাভ ম্যারেজ করে বিয়ে করছে 14 মাস। পরে ওই মেয়েটা ফ্যানের সাথে গলায় রশি লাগে সুইসাইড করছে। এই দুইটা ধাক্কা আমি খুবই কষ্ট, মানে আমি মাইনা নেওয়ার মতো না। আমার ছেলের বউটা খুব ভালো ছিল, তারা দুজন দুজনের, জি জি জি, তাদের 14 মাস বিয়ে, তারা একজন আরেকজনকে খুব ভালোবাসতো। তো মেয়েটা এটা মেনে নিতে পারেনি, বিয়ে করছে ভালোবাসা, তার ভালোবাসার মানুষের সে এভাবে এই নরপিশাচের মতো যারা এই যে পুলিশ, তারা গুলি করে মেরে ফেললো, সে এটা মেনে নিতে পারে নাই, তার জন্য সে সুইসাইড করলো। এরপরে সে মেয়ের লাশ যাত্রাবাড়ি থানা গেছে, যাইয়া পুলিশেরা আনছে, আমাকে ওইখানেও অনেক হেনস্থ করছে। আমরা যে যাত্রাবাড়ি থানার অনেক রিকোয়েস্ট কইরা আমরা লাশটা নিয়ে আসছি। আমরা বলছি আপনার দয়া করে আমাদের লাশটারে ফারাসিরের দরকার নেই, ফুসফোনের দরকার নেই, আমাদের লাশটা আমরা এইভাবে মাটি দিতে চাই। পরে মেয়েরে দাফন করছি এই রংপুর পাগলাপির। আমি সারাদিন কিছু খাই নাই, বিশ্বাস করেন কিনা জানি না, আমার ওই টাইমে পৃথিবীটা মানে আমার একটা দুনিয়াটা মানে কেমত হয়ে গেছে এমন লাগছে আমার কাছে। এই মেয়ের লাশ নিয়ে সারা রাত লাগাই নিয়ে গেছি, রংপুর মাটি দিছি করছি। তা আমি একজন প্রবাসী, আজকে আমি মানে এমন একটা পর্যায়ে আছে, আমি কেউ কাছে হাতও পাততে পারবো না। এ পর্যন্ত আমার 2টা ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে। আপনাদের মতো যারা মিডিয়ার লোক, তারাই আমার বাসায় গেছে। যেমন আজকে আমরা এখানে আসছি, আমার কষ্টের কথা শুনে, আমার দুঃখের কথা শুনে আপনারা আমার এই করতেছেন, ঠিক তেমনি আমি একটু জানিয়ে রাখি, আপনার সাথে আমার সাক্ষাৎটা আসলে হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। জি, আপনি সেখানে অবস্থান করছিলেন। দর্শক, আমি একটু জানিয়ে রাখি, ওনার পরিবারে ওনার সাথে যা ঘটে গেছে সেটা, ওনার সন্তান হারিয়েছেন, উনি একমাত্র সন্তান, ছেলে সন্তান, এবং সেই সন্তানের শোকে তার স্ত্রী আত্মহত্যা করেছেন 1 সপ্তাহ যেতে না যেতেই। সেটা কোটা সংস্কার আন্দোলনকালীন। কোটা সংস্কার সব হয়ে গেছে, মানে এরপরে রাষ্ট্র ব্যবস্থায় নতুন সরকার থেকে শুরু করে নতুন উপদেষ্টা সব আমরা পেয়েছি, কিন্তু তাদের যে ভোগান্তি, মানে যাদের ভোগান্তির উপর দিয়ে এই যে আমরা 90 স্বাধীনতা বলে দাবি করছি, যে ব্যাপারগুলো, সেগুলো নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, তাদের আসলে কতটুকু কি লাঘব হয়েছে, কি যন্ত্রণা লাঘব হয়েছে, সেটা উনি নিজে একজন রেমিটেন্স যোদ্ধা, উনি একজন প্রবাসী, উনি দক্ষিণ সুদান 8 বছর যাবত কাজ করছেন এবং উনি এখনো কাজ করতে চান। তার অনেক ধারকর্য হয়ে গেছে, আমি যতটুকু আপনার কাছ থেকে জেনেছিলাম। এবং তিনি তার যে পারিবারিক বিপর্যয়, হঠাৎ করে তিনি দেশে চলে আসলেন ছেলের মৃত্যুর খবর পেয়ে, তারপর তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশের প্রেক্ষিতে যে লেবার ভিসা বলি বা যে কোনো শ্রম ভিসার ক্ষেত্রে সবকিছু অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করাটা একটা বিশাল ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং তিনি এখনো সে জোগাড় যন্ত্র করতে পারেননি, এবং তিনি রাষ্ট্রীয় সহায়তা চেয়েছিলেন।
সেজন্য তিনি আজকে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখানে তিনি ছিলেন, এবং আমরা কি হয়েছে সেটা আমরা আপনার মুখ থেকে শুনবো, এবং আপনার সাথে সেই কার্যালয়ে যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা খারাপ ব্যবহার করেছেন এবং জি অত্যন্ত জি অশালীন ভাষায় আপনার সাথে কথা বলা হয়েছে। জি আসলে অ্যাকচুয়ালি আমি শুধু প্রধান উপদেষ্টার কার্যালয় না, দেখেন আমি এখন যে বর্তমানে ছাত্রদের দায়িত্ব আছে সাজ্জিদ আলম নাকি জানি নাম, আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের জি সমন্বয়ক সমনিক সাজ্জিদ, ওনার কাছে আমার কাছে এভিডেন্স আছে, আমি নিজের হাতে ওনারে আমার পুরো ডকুমেন্টস গুলি দিছি, এমনকি ওনার সাথে আমি কথা বলছি। দেখেন সবচেয়ে বড় হইলো আমি আমার ছেলে মরার পরে আমি মৃত্যুর ভয় পাই নাই, অতি ফার্স্টে শাহবাগে আমি কিন্তু সর্বপ্রথম আমি বলছি এই পদ্মা এই মেট্রো রেলের জন্য হাসিনা কান্দে তার বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের মতো রেমিটেড যোদ্ধা জনগণ দেশের সিভিলিয়ান যারা আছে তাদের টাকা দিয়ে আপনার মেট্রো রেল করছে। তো আজকে আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম, প্রধান বিচারপতির পদত্যাগ, এরপরে শাহবাগে, যাত্রাবাড়িতে লাস্ট দিন আমার ডাইনে বামে নইলো 30-50 জন লোক মারা গেছে আমার নিজের চোখের সামনে। তো এত কিছুর পরে আমার ছোট মেয়েটা, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার ছোট মেয়েটা কন্টিনিউ ট্রাফিক ডিউটি করছে এই দেশের জন্য। এই দেশের জন্য আজকে আমার ফ্যামিলি, 2টা ফ্যামিলি ধ্বংস হলো, আমার ছেলের বউ এমনকি ছেলে। এরপরে আমার আজকে বাচ্চাটা নিয়ে আমি একজন কিভাবে আমার সংসার চালাবো এটা নিয়ে আমি শঙ্কিত আছি। আমি আজকে রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্র আজকে দাবি করতে আছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে আজকে নতুন 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই রাষ্ট্রের যারা আজকে এই রাষ্ট্রের নীতি নির্ধারক তারা কেউ আমার বাসায় যায় নাই, এমনকি আমার খোঁজ খবরও নেই না। আমি আজকে কেন আমি প্রধান বিচারপতির কার্যালয়ে যাব, আমি কেন সচিবালয়ে যাব, আমি কেন ডাক্তার ইউনূসের বাসায় যাব, তারা আমার বাসায় আসবে। আমার ছেলে মারা গেছে, আমি কষ্টতে আছি, আমি অনেক কষ্টতে আছি, আমার যন্ত্রণা বেদনা, আমার ওয়াইফ অসুস্থ, কিন্তু রাষ্ট্র যেটা করণীয় ছিল ঠিক আছে, দেশে বন্যা পরিস্থিতি সবারই ক্ষতি, তারপরও তাদের একটা ইমিডিয়েটলি দেখেন তাদের একটা ইমিডিয়েটলি টিম করা উচিত ছিল প্রত্যেকটা লোকের বাসা। তারা গেছে শুধু আবু সাইদের বাসা, বাংলাদেশে শুধু আবু সাইদ একজন মারা যায়নি, আবু সাইদের মতো হাজারো সন্তান মারা গেছে, রুদ্রর মতো হাজারো সন্তান মারা গেছে, আমার ছেলে যেমন মারা গেছে হাজারো সন্তান মারা গেছে। আজকে তাদের প্রত্যেকটা বাসা রাষ্ট্রের দায়িত্বে তারা প্রত্যেকটা ফ্যামিলির তারা খুঁজে নেওয়া দরকার, তারা তাদের বাসা যাওয়া দরকার, কিন্তু সেটা তারা করে নাই। আজকে দেখেন আমার ছেলে যদি না মারা যেত আজকে তো আমি প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে যাইতে হইতো না, আমার ছেলে যদি না মারা যেত আজকে আমার ফ্যামিলির এই দুর্দশা হইতো না। প্রথম গেছে সচিবালয়, সচিবালয়তে আমরা পাঠাইছে প্রধান ডাক্তার ইউনূস সাহেবের বাসায়। আমার আজকে টাকার ক্ষতি, সময়ের ক্ষতি, আমি একজন অসুস্থ রোগীর মতো আজকে ঘুরতে আছি, কিন্তু ওইখানে যাওয়ার পর ওনারা আমি বলছি ভাই আমার ছেলে এমনি এমনি শহীদ হয়েছে, আমার ছেলের বোর্ড মারা গেছে, আমি একজন প্রবাসী, আমার ভিসার ডেটও শেষ হয়ে গেছে, আমি তো এ পর্যন্ত অনেক জায়গায় গেছি, রাষ্ট্রের আমার একবার এদিকে পাঠাইছে, আপনি আমার ডকুমেন্ট গেলে আমি চাই ডাক্তার ইউনূস সাহেব প্রধান যিনি আছে ওনার কাছে পৌঁছানোর জন্য। উনি আমরা বলতেছে আপনি চলে যান এখান থেকে, এখানে কোনো এই সমস্ত কাগজপত্র নেওয়া হচ্ছে না, এখানে শুধু রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ, খুবই অশ্লীল ভাষা, মানে অশ্লীল ভাষা, মানে উনি আমাকে নিয়ে হাস্যরস্য করতেছে। এরপরে আমি যেন চেতে গেছি, আমি আমার ছেলে মারা গেছে, আপনি আমার কাগজ দিবেন না, রাষ্ট্রের কাগজ দিবেন, আগে আমার কাগজটা নেন আপনি। উনি হাস্যরস্য করতেছে, হ্যাঁ করে হাসতে স্যার। লাস্ট টাইম একটা খারাপ ভাষা বলছে, খুব একটা জঘন্য খারাপ ভাষা বলছে, পরে আমি ওনার গালিগালাজ করছি। আমি বলছি আমাদের টাকা দিয়ে আমাদের প্রবাসীদেরকে আপনারা বলেন এমন বলতে পারেন, আপনাকে তো অনেক দর্শকরা শুনতে পাচ্ছে যে আপনাকে ঠিক কি বলা হয়েছিল। ঠিক আসলে উনি আমাকে, মানে আমি বলছি দেখেন আমার ছেলে মারা গেছে, আমি বাচ্চা থেকে কি করবো, আমি মারা যাব, আমার তো এই পরিস্থিতি এসে পড়ছে। উনি আমারে মানে এমন একটা খারাপ ব্যাপার বলছে, মানে আমার মুখ দিয়ে আসছে না, তারপরও আজকে উনি আমার বলছে আপনি, মানে আমি বলতে পারতাছি না, এমন একটা খারাপ ব্যবহার করছে। পরে আমি চেতে গেছি, চেতার পরে উনি আমাকে আরো নিয়ে হাস্যরস্য করছে আর কি, এই করে হাস্যরস্য করতেছে, মানে আমি বলতেছি আমার ছেলে মারা গেছে, আমি দিয়ে বলতেছি আমার ছেলে মারা গেছে, উনি কিন্তু মজা নিতে আছে ভিতরে বসে। আপনি ওনার অফিসের সিসি ক্যামেরা চেক করলে দেখবেন উনি কিভাবে হ্যাঁ উ করে মনে করেন চেঁচাচেঁচি করছে। তা আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে একটা কথাই বলবো, দেখেন আমি শুধু আজকে আমি হয়তো দৌড়াইতে পারতাছি, এমন ফ্যামিলিতে কিছু লোক আছে তার সন্তান মারা গেছে, মা বৃদ্ধ বা বাবা বৃদ্ধ, তারা দৌড়াইতে পারতেছে না। তা আমি দেশের কাছে আজকে আমি দেশের জন্য রেমিটেন্স পাঠাইলাম 8.5 বছর, এই দেশ আমার ছেলের ডেড বডি উপহার দিছে, এরপর আমার ছেলের বউ হারাইলাম, আমি দেশের জন্য রেমিটেন্স পাঠাইলাম। আজকে আমার এই ক্ষয়ক্ষতির জন্য রাষ্ট্রের সম্পূর্ণ খরচ দিয়ে আমার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমি আজকে ধার দেনা করে আমার ফ্যামিলি, আমার ছেলের আলাদা ঘর ছিল, আমার বাসা ভাড়া, আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, এই আপনারা জানেন একটা ফ্যামিলি টাকা সরে বাঁচতে হলে মিনিমাম মাসে 40,000 টাকা লাগে।
এটা ফ্যামিলি পড়ালেখা করাইয়া বাঁচতে হইলে। তো আমি তো সচ্ছল ছিলাম, আমি তো আর এমন না বলে আমি রাষ্ট্রের কাছে কিছু ভিক্ষা চাইছি, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি রাষ্ট্রের কাছে যাওয়ার জন্য। আমার অবস্থা খুবই খারাপ, এই জন্য আমি গেছি। তা আমি আজকে এই মিডিয়ার মাঝে বলতে চাই, রাষ্ট্রের লাশ নিয়ে যেন কোনো খেলা না হয়। যারা মারা গেছে তাদের প্রকৃতভাবে তাদের প্রত্যেকটা শহীদি মর্যাদা দেওয়া হোক, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া হোক। এমনও ব্যক্তি আছে তার একই সন্তান কর্মহীন ছিল, বা তার একটা সন্তান না। আমি তো আমার সন্তানের অনেক আশা ভরসা ছিল, আমি আমার ছেলেটারে বিদেশ নিয়ে যাব বা বাংলাদেশে একটা ভালো ব্যবসা দিব, আমার বৃদ্ধ বয়সে আমার খাওয়াইবো, আমার পড়াইবো। আজকে দেখেন আমার কোনো ভরসা নাই। আমি আজকে আমার লাশটা কান্দা লওয়ার মতো কোনো একজন ব্যক্তি নেই। তো রাষ্ট্রের কাছে আমি একটাই দাবি জানাই, আমি আমার মতো যারা যারা বাবারা সন্তান হারাইছে, যারা তার মেয়েকে হারাইছে, বা বিভিন্নভাবে দেখেন এখানে অনেক মানুষ তার লাশও পায়নি। আমি নিজে এটার বক্তব্য, অনেক মানুষ লাশও পায়নি। এমনও লাশ আছে গুম করে ফেলাইছে। হাসিনা যে সময় ক্ষমতা ছিল এর আগে যে লাশগুলি, বেশিরভাগের লাশ এই হসপিটালের ডকুমেন্ট দেয় নাই, এমনকি লাশ দাফন করতেও তারা ডরাইছে। যেমন আমার এলাকায় একটা গুলি খেয়েছে একটা ছেলে, এদিক দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে গেছে, সে চোরের মতো পলায় পলায় ট্রিটমেন্ট করছে। তো এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে কষ্ট আর কি হইতে পারে? দেশ যারা আজকে গুলি খেয়ে মারা গেল, গুলি খাইলো, পাও হারাইলো, হাত হারাইলো, তাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ, কিন্তু তাদের খোঁজ খবরটা পারফেক্ট ভাবে আপনারা নিচ্ছেন না। আমি একটু বলি, আমি যখন আজকে আপনার সাথে সকালে কথা বলছিলাম, আপনি তখন আমাকে জানাচ্ছিলেন যে আমাদের নাকি রেমিটেন্স যোদ্ধা বলে, আমাদের জন্য নাকি ইয়েতে স্যার ডাকবে, আমাদের নাকি ফুল দিবে এয়ারপোর্টে, এগুলো কিছুই আমাদের দরকার না, নেই না। ভাই। আপনি বলছিলেন তখন আমাকে। জি, আমি দেখেন বলছি আপনারে ওই সময়, আমার কষ্ট তো আপনি দেখছেন। আমাদেরকে স্যারও বলার দরকার নাই। আমরা দেখেন আজকে একজন রেমিটেন্স যোদ্ধা, আমি তো একজন ওই দেশে আমি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমি একজন লেদ অপারেটর, একজন ওয়েল্ডার, একজন লরি ড্রাইভার। আমার কোম্পানি আমার 4বার অ্যাওয়ার্ড দিছে, আর এই দেশ আমার ছেলের ডেড বডি অ্যাওয়ার্ড দিছে আমারে। আপনি আমার কাছে ডকুমেন্ট আছে, আমার ডকুমেন্ট দেখতে পারেন, আমার কাছে এখানে আছে। আমার কোম্পানি আমার 4বার অ্যাওয়ার্ড দিছে আমার কাজের উপর ভিত্তি করে। কিন্তু এই বাংলাদেশ আমার একমাত্র ছেলের ডেড বডি আমাকে উপহার দিছে। তা আমি একটা কথাই বলতে চাই, আমি আজকে আমার ফ্যামিলিটা খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা আমার ফ্যামিলিটার মধ্যে এমন অবস্থা, আমার ছোট মেয়েটা স্কুলে যেত, ডেলি 100-150 টাকা নিয়ে যেত। আজকে তার মুখের দিকে আমি তাকাইতে পারি না। উঠে যে বলে বাবা টাকা দাও। একটা মেয়ে তার আজকে ক্লাস 8-এ পড়ে, এটা লাগে এটা লাগে, কত কিছুই লাগে। আচ্ছা, আমি একটু জানতে চাই, এখনো পর্যন্ত আপনি আপনার সন্তান হারিয়েছেন, আপনি আপনার পুত্রবধূকে হারিয়েছেন, আপনার পরিবার বিপর্যস্ত, আপনি মানসিকভাবে নিজে বিপর্যস্ত, এবং আপনার দক্ষিণ সুদানে যে যাত্রা, আপনার যেটা একমাত্র অর্থনৈতিক যে সক্ষমতা আপনার, সেটা এখনো পর্যন্ত যাওয়াটা অনিশ্চিত। জি, আপনাকে কে এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়েছে? আমারে এ পর্যন্ত দেখেন, আমারে এ পর্যন্ত কোনো একজন ব্যক্তি, রাজনীতিকভাবে বলেন, যারা আজকে ছাত্র সমন্বয়ক বলেন, কেউ আমার কোনো খোঁজ খবর আমার বাসা যায় না। শুধু আমি মিথ্যা কথা বললে গুনাহ হইব, আপনাদের মধ্যে একজন মিডিয়া নাম প্রকাশ না করে আমার 50,000 টাকা দিছে, নাম প্রকাশ করে নেই। কিন্তু ওনারা, আমি জিজ্ঞেস করছি টাকাটা কে বা কারা দিয়েছে, উনি বলছে এত প্রশ্ন করেন না, আপনার ফ্যামিলির হালত খারাপ, আপনি এই টাকাটা রাখেন। আমার ছেলের লাশ ফ্রিজে রাখা, ছেলের বউর লাশ রংপুরে নিয়ে যাওয়া, ছেলের বউর বাপে ওইখানে 3 দিনের দোয়া টোয়া পড়াইছে। আমি 10,000 টাকা, আমার ওই সময় টাকা ছিল, 10,000 টাকা দিছি দোয়া পড়ানোর জন্য। এরপরে গাড়ি দিয়ে নিয়ে গেছি 20,000 টাকা। আমরা 32 জন লোক গেছে মেয়েকে দাফন করার জন্য। 32 জন লোকের আমি খাওয়া দাওয়া সবকিছু খরচ আমি বহন করছি। এবং আমার ছেলে ফ্রিজে লাশ রাখা, গাড়ি ভাড়া সব মিলে ওইখানে বিল হয়েছিল পরে 40,000 টাকা। আমি আসছি 1 লক্ষ টাকা টিকিট দিয়ে। এ পর্যন্ত আমার ছেলের ঘর ভাড়া, ছেলের এই সমস্ত খরচ, আপনি তো জানেন একটা লাশ মূল্য তো কবরস্থানে মাটি দিছে, ওইখানে টাকা লাগছে। আর ওই টাইমে কিন্তু থানা পুলিশ টাকা খাইছে, আমার বিভিন্নভাবে চাপ চুপ দিয়েও আমার থেকে করছে। তো এখন আমি প্রায় 3,75,000 টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত। আমি $1,700 নিয়ে আসতে $1,700 আমি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল, আমার তো টাকা ক্যাশ ছিল না। $1,700 2 লাখ টাকার মতো আমি এই টাকাটা ক্যাশ নিয়ে আসছি। এই টাকা শেষ হওয়ার পর আমি 1 লক্ষ, 2 লক্ষ টাকা নিয়ে এসেছেন, আপনার এর মধ্যে 3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 3,75,000 টাকার মতো আমার খরচ হয়েছে। একবার আমি হিসাব দিতে পারবো, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমার মনে করেন আমি এই টাকাগুলি ধার দেনা করে চলতেছে। আপনি তো আপনার পরিবারের একমাত্র জি, জি, আমার ছেলে মেয়ে এমনকি আমার মা খুব অসুস্থ। আমার মা, আমার বাইরে 2 জন, ওরা খুবই ছোটখাটো কাজ করে। আমার মাকে দেখার মতো তাদের সামর্থ্য নেই। আমি প্রত্যেক মাসে 10,000 8,000 টাকা আমার মার পিছে যায় ওষুধ। আমার মার ডায়াবেটিস, এদিকে পায়ের দিকে কাটা হয়েছে, এদিকে কাটা হয়েছে, বিভিন্নভাবে আমি অপারেশন করছি। হয়তো আল্লাহ ওই টাইমে আমার কাছে টাকা রাখছে, আমি করতে পারছি। কিন্তু আপা আজকে আমি এমন অবস্থায় আছি, আমি মানে পারি না আমি কাঁদতে, আমি কেউর কাছে তো হাত পাততে পারি না আপা। আমার মেয়েটা ভালো একটা স্কুলে পড়ে, আমার ছেলেটা ওইভাবে সমাজে বেঁচে ছিল। আমরা একটা ফ্ল্যাটে থাকতাম, 16,000 টাকা ভাড়া।
16,000 টাকা আমার ফ্ল্যাটের ভাড়া দিতাম, ওই হিসেবে থাকতাম, একটা ভালো হিসেবে থাকতাম। কিন্তু আমি তো ওই ফ্ল্যাটে থাইকা বা আমার ছেলে অবস্থা, আমি তো কারো কাছে হাতও পাততে পারি না। তো রাষ্ট্রের দায়িত্ব ছিল আমাকে ইমিডিয়েটলি, বা আমার আজকে আমি রাষ্ট্রে আমি কত জায়গায় গেছি, আপনার মনে করেন রাজনৈতিকভাবে অনেকজনের কাছে গেছি আমি, কিন্তু কেউ আমার বাসায় যে আমার মনে করেন একটু সান্ত্বনাও দেয় নাই। মানে আপনার টাকা তো দূরের কথা, কোন একজন ব্যক্তি আমার বাসায় যায় নাই, শুধু এবং আপনি যাদের যাদের সাথে নিজের দায়িত্বে আপনি নিজের তদারকিতে যোগাযোগ করেছেন তারাও আসলে উপেক্ষা করে গেছেন। অপেক্ষায় আপনার আমি বিভিন্নভাবে, আমি যেখানে দেখেন প্রধান বিচারপতির পদত্যাগ, শাহবাগে বিভিন্ন আন্দোলনে আমার মেয়েটা, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার মেয়ে কন্টিনিউ ট্রাফিক ডিউটি করছে। তো দেশের জন্য আজকে আমার ছেলে হারাইলাম, আমার মেয়ে ট্রাফিক ডিউটি করলো, আমি মৃত্যুর পরোয়ানা না করে আমি যাত্রাবাড়ি থানা, দনিয়া কলেজের সামনে, শাহবাগ হাইকোর্টের সামনে আমি কন্টিনিউ লড়াই করে গেছি। আমি একটা জিনিস জানতে চাই, আপনাকে সব প্রবাসী ভাইয়েরাও শুনতে পাচ্ছে, আপনি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বললে বলবেন। এবং এই পরে আমার একটাই প্রশ্ন, আপনার এই মুহূর্তে আপনার কি দাবি? আমার এই মুহূর্তে দাবি দেখেন, আমি খুবই অর্থনৈতিকভাবে আমি খুবই কষ্টতে আছি। আর আমি চাইতেছি আমি আমার কর্মস্থানে ফিরে যাই। আমার কর্মস্থানে আমার টিকিটের টাকা লাগে পরে 1,29,000 টাকা। আর আমার 1 মাসের একটা ভিসা লাগাইলে এখানে $200 মতো লাগবে, ধরুন 30,000 টাকা। আর মনে করেন আপনার, ধরেন আমার ফ্যামিলির একটু সাপোর্ট দিলে এখানে কিছু টাকা হইলে আমি আমার ফ্যামিলির সাপোর্ট দিয়ে রাষ্ট্রে আমার কি দিব না দেব এটা রাষ্ট্র ভালো জানে। কিন্তু এই মুহূর্তে আমি যদি বিদেশ যেতে পারি আমার ফ্যামিলিটা বেঁচে যাব, বা বিদেশে যদি না যেতে পারে আমি কাজ জানি, যদি আমি ছোটখাটো একটা মেশিন আর একটা ওয়েল্ডিং মেশিন কিনেও বসে আমি বাংলাদেশে 2-3 হাজার টাকা দৈনিক কামাইতে পারবো। আপনার সন্তানের বিচার? আমার সন্তানের বিচার তো আমি মামলা করছি, আমি সন্তানের বিচার মামলা করছি। ওখানে রাষ্ট্র এটা আমার সাপোর্ট দিব। রাষ্ট্র আমাকে যখন বর্তমানে ডক্টর ইউনূস স্যার উনি আছেন, রাষ্ট্রের যারা অনেক বড় পর্যায়ে বসে আছেন ওনারা আমার সাপোর্ট দিব। আমার মামলা তো আমি করছি, মামলার আসামি ধরানোর জন্য, এই করানোর জন্য আমার, আমি দেখেন এই যে নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি খবর নিচ্ছি, সম্পূর্ণ আমার নিজের উদ্যোগে করছি। কিন্তু রাষ্ট্র আমাকে এই বন্ধু কোনো হেল্প করেনি। রাষ্ট্রে আমাকে এ পর্যন্ত 10 পয়সার কোনো হেল্প করে নাই। তো আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, এই কি আমার প্রতিদান, এই আমার ছেলের এই শহীদের বিনিময়ে আমি এটা পাইলাম? আজকে আমার বিদেশ যাওয়া নিশ্চিত, আমার ফ্যামিলির রাস্তা বসার জন্য, আমার ঘর ভাড়ার জন্য বাড়ি হলো, যে 1 তারিখ গত মাসের ভাড়াটা তো ধার দেনা করে দিছি, এই মাসের ঘর ভাড়াটা কই থেকে দিব আমি বলতে পারতাছি না। তো আমি অনেক কষ্টতে আছি। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আসলে প্রবাসে তো অনেক ধনবান ব্যক্তি বা ব্যবসায়ী ভাই আছে, যদি মন চায়, যদি পারে আমার একটু সহযোগিতা করতে, হয়তো আল্লাহ যদি তাদের তৌফিক দিয়ে করবে। কিন্তু আমি আমার প্রবাসী ভাইদের জন্য আমি চাই আমি আমার কর্মস্থানে ফিরে যাই, আমি আবার কর্ম করি, আমি বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, আমার বাংলাদেশ সিঙ্গাপুর আমেরিকার মতো হোক, এটা আমি চাই। আমার কষ্ট হোক, আমি কষ্ট করে রেমিটেন্স পাঠাবো, আমার বাংলাদেশ ভালো থাকবে। আর দেশের কাছে আমি আমার ছেলে হারাইছি, ছেলের বউ হারাইছি, এমনকি আমি আজকে খুবই অসহায়ত্বর মতো মানুষের ধারাধারি ঘুরতে আছি। আমি যেন কেউ কাছে হাত পাততে না হয়, আমি যেন আমার কর্ম করে, আল্লাহ আমার কর্ম শিখেছে, আমি কর্ম করতে পারি, আমি যেন আমার কর্মস্থলে আমি ফেরত যেতে পারি। যদি কোনো প্রবাসী ভাই সহানুভূতি হয়ে যদি আমার এই উপকারটুক করে করতে পারে। কিন্তু আমি আসলে আমি কখনো ভাবিনি আমি কেউ কাছে হাত পাতবো। আমি ওইখানেও আমি সম্মানের সহিত ছিলাম। আমি আমার পুরা যে কারখানায় কাজ করে, মানে যে কোম্পানির কাজ করতাম, আমি ফোরম্যান হিসেবে কাজ করতাম। তো আজকে আমার এই দুর্দিন আসবে আমি জানি না। আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার একটু জায়গা ছিল, আমি জায়গাটাও যদি বিক্রি করতে পারতাম, জায়গার মধ্যে এতানি পানি, আমার মার ঘরে পানি, সব দিক দিয়ে আমি খুবই ক্ষতিগ্রস্ত। আমার মার ঘরে আঁটু সমেত পানি। শর্মের কথা বললে ওখানে কি বলবো, আমার মার আমি স্কুলে রেখে আসছি, আমার মার আমি স্কুলে রেখে আসছি। তো আমি এখন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছুই দেয় অনেকে, অনেক সময় অনেক প্রবাসী ভাইরা আছেন, ওনারা আসলে অনেক ওইখানে ব্যবসা করে, হয়তো ভালো অবস্থা আছে। তো যদি ওনাদের কোনো সহানুভূতি হয়, আমার যদি একটু হেল্প করে, আমার যদি একটু উপকার করে, করতে পারে আপনাদের মাধ্যমে। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার কষ্টের কথা শুনে আজকে আপনি আপনাদের এই প্রবাসের নিউজের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মতো যারা গরিব আপনারা সবসময় উঠাই ধরতেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের চ্যানেল আমি দোয়া করি। আপনাকে আমি নিয়ে এসেছি আমাদের অফিস পর্যন্ত, জি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। দর্শক, এটাকে বোধহয় জীবন বলে। জীবন নাটকের থেকেও অনেক বেশি নাটকীয়। আর জীবনে একমাত্র জায়গা যেখানে অনিশ্চয়তাই বোধহয় একমাত্র নিশ্চিত বিষয়। আমরা দেখছিলাম এই যে প্রবাসী যিনি রেমিটেন্স যোদ্ধা, তার জীবনটা সুখের ছিল সিনেমার মতো। হঠাৎ করে কোটা সংস্কার আন্দোলনের যে বিপর্যয় তার পরিবারে নেমে আসে সরাসরি। তার ছেলে মারা যায়, একমাত্র ছেলে। তার পরবর্তীতে ছেলে মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই তার পুত্রবধূ যিনি, সেই সন্তানের স্ত্রী, তিনি আত্মহত্যা করেন। এবং তার পরবর্তীতে তিনি আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন তার
তিনি দেশে ফিরে আসেন $1700 নিয়ে। তার পরবর্তীতে 3,75,000 টাকা তার খরচ হয়ে যায়। তার ঘরে বন্যা, তিনি তার অসুস্থ মাকে রেখে এসেছেন একটি স্কুলে। এভাবেই আমরা প্রবাসীদের দুঃখ, কষ্ট, তাদের যে গল্প সেগুলো তুলে ধরার চেষ্টা করব আরো বিভিন্ন এপিসোডে। তার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে প্রবাস খবরের ফেসবুক লাইভে এবং আপনারা অবশ্যই লগ ইন করবেন www.probaskhobor.com।